আজকের মুভিটি মিস্ট্রি ক্রাইম থ্রিলার ক্যাটাগরির মধ্যে পড়ে। মুভিটির বিশেষত্ব হলো এর ক্লাইম্যাক্স, যেটা আপনাকে চমকে দিতে বাধ্য। তাই আমি বলবো এই ভিডিওটি শেষ অবধি দেখুন। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য গুড লায়ার। মুভির শুরুতেই এক বয়স্ক মানুষকে দেখানো হয় যে কিনা ডেটিং সাইটের মাধ্যমে এক বয়স্ক মহিলার সাথে চ্যাট করতে থাকে। বয়স্ক লোকটা সিগারেট খাওয়া সত্ত্বেও সে মহিলাটাকে মিথ্যে বলে যে সে সিগারেট খায় না। ঠিক একইভাবে মহিলাটাও ড্রিঙ্ক করা সত্ত্বেও বয়স্ক লোকটাকে মিথ্যে বলে যে সে ড্রিঙ্ক করে না। এখান থেকে আমরা বুঝতে পারি এরা দুজনেই মিথ্যে বলতে কোনো দ্বিধাবোধ করে না। এই সব কিছুর পর এরা দুজন এক জায়গায় দেখা করবার প্ল্যান করে। এরপর তারা লন্ডনের একটি বড় বারে দেখা করে। মহিলাটি জানায় তার হাজবেন্ডের মৃত্যু হয়ে গেছে, তাই সে এখন তার গ্র্যান্ডসনের সাথে থাকে। বয়স্ক লোকটাও তার নিজের সম্বন্ধে জানায় তার এক ছেলে আছে, কিন্তু সে তার সাথে থাকে না। এই সব বলতে বলতে বয়স্ক লোকটা জানায় তার আইডিতে যেই নামটা দেওয়া রয়েছে সেটা তার আসল নাম নয়, তার আসল নাম রয়। এই কথা শুনে মহিলাটা বলে, আমিও তোমায় মিথ্যে কথাই বলেছিলাম, আমার আসল নাম বেটি। এখন এই মিথ্যে কথা জানতে পেরে এই দুজনেই বেশ হাসাহাসি করে এবং দুজনের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর এরা দুজন বারের বাইরে আসলে বেটি দেখে তার গ্র্যান্ডসন তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে, তাই বেটি গাড়ি করে চলে যায়। বেটি চলে যাবার পরই রয় একটা ট্যাক্সি করে একটি ক্লাবে আসে। ক্লাবে আগের থেকেই রয়ের বন্ধু ভিনসেন্ট অপেক্ষা করছিল। রয় লক্ষ্য করে ভিনসেন্ট বাদে এখানে আরো দুজন রয়েছে যাদেরকে সে চেনে না। ভিনসেন্ট এখানে একটা ব্যবসার প্ল্যান বলে, যেটা করলে তাদের টাকা ডবল হয়ে যাবে, কিন্তু এমনটা করতে গেলে তাদের এমন একজনকে দরকার হবে যে কিনা টাকা ইনভেস্ট করবে। তখন রয় জানায় তার কাছে এমন একজন বিজনেসম্যান রয়েছে যে কিনা 8 লাখ পাউন্ড ইনভেস্ট করতে চায়। তাই রয় জানায় তারা চারজন যদি 2 লাখ করে ইনভেস্ট করে তবে তাদেরও 8 লাখ পাউন্ড হয়ে যাবে এবং সেই ব্যবসাদারকে টেক্কা দিতে পারবে। এই সব শুনে দুজন অচেনা মানুষ এই ডিল মেনে নেয়। এরপর রয় আবারও বেটির সাথে দেখা করে আর এবার সে বেটিকে নিয়ে সিনেমা দেখতে যায়। সিনেমা শেষ হলে রয় যখন বাড়িতে ফেরে তখনই রাস্তার মাঝে তার পায়ে চোট লেগে যায়। রয় বেটিকে জানায় তার পায়ের ব্যথা এমনই হঠাৎ হঠাৎ করে বেড়ে যায়, যার ফলে তাকে লাঠির সাহায্য নিতে হয়। এই কথা শুনে বেটি তাকে বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন সকালে রয় তার বাড়িটা অফিসে কনভার্ট করে ফেলে এবং সেখানে তার বন্ধু ভিনসেন্ট ও সেই দুজন ব্যক্তিও চলে আসে যারা 2 লাখ করে ইনভেস্ট করবে। তার সাথে সেই রাশিয়ান ইনভেস্টারও থাকে যে 8 লাখ ইনভেস্ট করবে। এদের প্রত্যেকের কাছে একটা করে ডিভাইস থাকে যেটা দিয়ে তারা প্রত্যেকের টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে পারবে। এখন সেই রাশিয়ান ইনভেস্টার 8 লাখ পাউন্ড সেন্ড করতে যাবে। তখনই ব্রায়ান একটা প্রশ্ন করে। সে বলে এই লাভের কত শতাংশ প্রেসিডেন্টকে দিতে হবে। এই কথা শুনতেই রাশিয়ান ইনভেস্টার টাকা সেন্ড না করেই মিটিং থেকে উঠে চলে যায়। রয় তাদেরকে জানায় আমাদের যে করেই হোক তাকে এই ডিলে মানাতে হবে। পরের দিন রয় একটা রেস্টুরেন্টের সামনে যায় এবং রেস্টুরেন্টের সামনে আসতেই সে তার লাঠি ব্যবহার করতে শুরু করে। আসলে বেটিও সেখানে চলে এসছে, তাই রয় তার সিম্প্যাথি নেবার জন্য এমনটা করে। কিন্তু রেস্টুরেন্ট বন্ধ থাকে, যার ফলে এরা কোনো গল্প করার জায়গা খুঁজে পায় না। তখন বেটি তার নতুন গাড়িটা দেখায় যেটা কিনা সে কিনেছে। এখন বেটি রয়কে তার নতুন গাড়িতে করে পুরো শহর ঘোরায় এবং শেষে তার বাড়িতে নিয়ে যায়। বেটির ঘর অনেক বিলাসবহুল হয়, যার ফলে রয় প্রতিটা জিনিসই মন দিয়ে দেখতে থাকে। এরপর রাত হলে তারা ডিনার করা শুরু করে এবং একে অপরের সাথে গল্প করাও শুরু করে দেয়। কিছু সময় পরই সেখানে বেটির গ্র্যান্ডসন, যার নাম স্টিফেন, সে চলে আসে। স্টিফেন রয়কে দেখে মোটেও খুশি হয় না। এরপর এরা দুজন রয়কে গাড়ি করে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়ির সামনে আসলে স্টিফেন রয়কে জিজ্ঞেস করে সে কোন ফ্লোরে থাকে। রয় বলে টপ ফ্লোর। বেটি এই কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে রয়ের পায়ে ব্যথা রয়েছে আর সে টপ ফ্লোরে উঠতে পারবে না। তাই সে রয়কে বলে তুমি আমাদের সাথেই আমাদের ঘরে আসো, সেখানেই থাকবে। রয়ও রাজি হয়ে যায় এবং আরো একবার বেটির বাড়িতে চলে আসে। পরের দিন সকালে রয় যখন কফি খেতে খেতে বাইরে বের হয়, সে দেখে এক অচেনা রহস্যময় ব্যক্তি তাকে ফলো করছে। সে ভালোভাবে দেখতে যাবে, তখনই সেই রহস্যময় ব্যক্তি চলে যায়। এরপর রয় স্টিফেনের সাহায্য নিয়ে কাছাকাছি এক এয়ারপোর্টে পৌঁছায়। স্টিফেন মনে করে সে হয়তো কোনো কাজের জন্য বিদেশে যাবে, কিন্তু স্টিফেনের ধারণা ভুল হয়। স্টিফেন চলে যেতেই রয় এয়ারপোর্টের দ্বিতীয় গেট থেকে বেরিয়ে যায় এবং ডাইরেক্ট তার বাড়িতে চলে আসে। আর এবার তার বাড়িতে সব ইনভেস্টার এসছে, এমনকি সেই রাশিয়ান ইনভেস্টার যে টাকা ইনভেস্ট না করেই চলে গিয়েছিল সেও এসছে। আর এবার সে সব টাকা ইনভেস্ট করে দেয়। আর এভাবেই প্রত্যেকে নিজ নিজ টাকা
একটা জয়েন্ট অ্যাকাউন্টে সেন্ড করে দেয়। এই সব কিছু করে এরা প্রত্যেকে বেশ খুশি হয়ে যায় এবং এই আনন্দে রাশিয়ান ইনভেস্টর ব্রায়ানকে জড়িয়ে ধরে। তখন ব্রায়ান অনুভব করে রাশিয়ান ইনভেস্টরের শরীরে কিছু তার বা ইলেকট্রনিক্স জিনিস সেট করা রয়েছে। ব্রায়ান বুঝতে পারে এই রাশিয়ান ব্যক্তি কোনো ইনভেস্টর নয়, বরং পুলিশ। ব্রায়ান নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু রাশিয়ান ইনভেস্টর তাকে খুব শক্ত করে চেপে ধরে। তবুও ব্রায়ান নিজের শরীরের সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দেয় এবং নিজেকে মুক্ত করে ফেলে। ঠিক তখনই ব্রায়ান পুলিশের গাড়ির শব্দ শুনতে পায়, যার ফলে ব্রায়ানের সন্দেহ আরো সত্যি হয়ে যায়। ব্রায়ান লক্ষ্য করে এই খবর শুনে রয়েরও হার্ট অ্যাটাক চলে এসছে, তাই সে তার সঙ্গীকে নিয়ে বিল্ডিং এর পিছনের গেট থেকে বেরিয়ে যায়। ব্রায়ান চলে যেতেই রয় তার নাটক বন্ধ করে দেয়। আসলে এই রাশিয়ান ইনভেস্টর রয়েরই বন্ধু, আর এই সব কিছু তার প্ল্যান মতোই করছিল, যাতে করে ব্রায়ানের ইনভেস্ট করা টাকা তারা নিতে পারে। এখন রয় ব্রায়ানের টাকাটা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় এবং এরা সবাই মিলে সেই টাকাটা ভাগ করে নেয়। আসলে রয়ের এটাই কাজ, সে মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করে। এরপর রাত হলে রয় আগের মতোই বেটির বাড়িতে ফিরে যায়, যেন দেখে মনে হয় সে ফ্লাইট করে বিদেশ থেকে ফিরে আসলো। রাতে ডিনার করার সময় স্টিফেন জানায় তার পড়াশোনা কমপ্লিট করার জন্য তাকে বিদেশে যেতে হবে, কিন্তু কিছুদিনের মধ্যে সে ফিরে আসবে। পরের দিন সকালে রয় ভিনসেন্টের সাথে দেখা করে। আসলে সেই ইনভেস্টর এতটাই ভয় পেয়েছে যে সে আর রয়ের সাথে দেখা করেনি। তাই রয় বলে সে হয়তো মনে করেছে আমরা দুজনই জেলে রয়েছি, তাই সে আর টাকা নিতে আসেনি। এই বলে ভিনসেন্ট ও রয় খুব হাসাহাসি করে। এখন রয় ও ভিনসেন্ট একটা মিট শপে যায়, যেখানে আমাদের দেখানো হয় সেই রাশিয়ান ইনভেস্টরকে। আসলে এই ব্যক্তি কোনো ইনভেস্টর নয়, বরং এই মিট শপের মালিক, আর সে এই সব কাজ করেছে রয়ের কথাতে। রয় এখানে এসছে কারণ এই ব্যক্তি এই কাজের জন্য বেশি টাকা চাইছে, কিন্তু রয় বেশি টাকা দিতে চায় না, তাই সে এই ব্যক্তিকে মেরে ফেলে। এখান থেকে আমরা বুঝতে পারি রয় বয়স্ক হলেও সে অনেক খতরনাক মানুষ। এরপর রয় ভিনসেন্টকে নিয়ে বেটির বাড়িতে যায়, আর এখানে রয় বেটিকে মিথ্যে বলে। সে বলে ভিনসেন্ট তার অ্যাসিস্ট্যান্ট, যে কিনা ইনভেস্ট করার জন্য পরামর্শ দেয়। এই সব কিছু শুনে বেটি একটা কথা বুঝতে পারে না, তার অ্যাসিস্ট্যান্ট এখানে কি করছে। তখন রয় জানায় তার যত প্রপার্টি আছে সেগুলোর অর্ধেক সে বেটির নামে করতে চায়। এই কথা শুনে বেটি বেশ খুশি হয়ে যায়, কিন্তু তাকে এমনটা করতে মানা করে, বরং সে এই প্রপার্টি তার ছেলের নামে করতে বলে। এই সবের মধ্যে ভিনসেন্ট বেটির প্রপার্টির সম্বন্ধে জিজ্ঞাসা করে। বেটিও কথায় কথায় জানিয়ে দেয় তার কাছে 20 লাখ পাউন্ডের সম্পত্তি রয়েছে। এই কথা শুনে ভিনসেন্ট বেশ অবাক হয়ে যায়, কারণ 20 লাখ পাউন্ড অনেক টাকা। তাই ভিনসেন্ট বেটিকে পরামর্শ দেয়। সে বলে তুমি তো এই সব টাকা ইনভেস্ট করতে পারো, তবে তোমার টাকা 5 বছরে ডবল হয়ে যাবে, এবং এটা করতে গেলে তোমারও রয়ের টাকা একটা জয়েন্ট অ্যাকাউন্টে রাখতে হবে, আর তাছাড়াও এটা করলে তোমার ট্যাক্সের টাকাও অনেক কমে যাবে। এইসব শুনে বেটি বলে এটা অনেক বড় ডিসিশন, আর এটা করতে গেলে আমায় ভাবতে হবে। রাত হলে বেটি যখন ফ্রিজ থেকে জল বের করতে থাকে, তখনই তার মনে হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। বেটি জোরে চিৎকার করে। চিৎকার শুনে পাশের ঘরে থাকা রয় ছুটে আসে। সে ভালোভাবে খোঁজে, কিন্তু কাউকেই সে খুঁজে পায় না, বরং সে একটা ভাঙা ফুলের টব দেখতে পায়। রয় বুঝতে পারে কেউ না কেউ তার ঘরে এসছিল এবং এই ঘরে ঢোকার চেষ্টা করেছিল। পরের দিন সকালে বেটির সাথে ভিনসেন্ট ও রয় আরো একবার মিটিং করে, কিন্তু এরই মধ্যে বেটির গ্র্যান্ডসন স্টিফেন সেখানে চলে আসে। স্টিফেন এদেরকে প্রপার্টি নিয়ে আলোচনা করতে শুনে ফেলে, যেটা স্টিফেনের একদমই ভালো লাগে না। তাই স্টিফেন ডাইরেক্ট ভিনসেন্ট ও রয়কে উদ্দেশ্য করে বেটিকে জানায় সে কিছুদিন আগেই রয়কে এখানে নিয়ে এসেছিল। তখন সে ভালোভাবে হাঁটতেও পারছিল না, কিন্তু এখন সে হাঁটতেও পারে। তার সাথে সে এই প্রপার্টি নিজের নামে করতে চায়। তাই আমি কখনোই চাইবো না কোনো অচেনা মানুষ আমাদের প্রপার্টি নিজের নামে করে নিক। এই কথা শুনে ভিনসেন্টের খারাপ লাগে, তাই সে চলে যায়। এইসবের কারণে বেটিও স্টিফেনের উপর রেগে যায়, তাই সে স্টিফেনকে বকাবকি করতে শুরু করে দেয়, কিন্তু রয় তাদের দুজনকে শান্ত করে দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। রয় তার জমানো টাকা দিয়ে ঘুরতে যাবার প্ল্যান করে। বেটিরও এই প্ল্যান বেশ ভালো লেগে যায়, তাই সে বার্লিন যাবার প্রস্তাব দেয়। যদিও রয় প্রথমে বার্লিন যাবার জন্য রাজি হয় না, কিন্তু পরে সে এই প্রস্তাব মেনে নেয়। এরপর রয় বার্লিনে গেলে লক্ষ্য করে সেখানে তাদের ইনভেস্টর, যাকে তারা ঠকিয়েছিল, যার নাম ব্রায়ান, সে তাকে ফলো করছে। রয় বুদ্ধি করে বেটিকে একটা রেস্টুরেন্টে ঢুকিয়ে দিয়ে নিজে মেট্রো লাইনের কাছে চলে আসে। ব্রায়ানও তাকে ফলো করতে করতে তার পিছনে চলে আসে। ব্রায়ান রয়কে বলে তোমায় আমার টাকা ফেরত দিতেই হবে, তুমি একজন চোর, আর আমি সেটা জেনে গেছি। রয় ওইখানে প্ল্যান করেই এসছিল
তাই সে একটা মেট্রো আসতেই ব্রায়ানকে মেট্রোর সামনে ফেলে দেয়, যার ফলে ব্রায়ানের মৃত্যু হয়ে যায়। এরপর রয় আবারও বেটির সাথে দেখা করে এবং বার্লিন শহর ঘুরতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই সেখানে স্টিফেন চলে আসে। রয় স্টিফেনকে দেখে বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে সেটা বুঝতে দেয় না। বেটি জানায় স্টিফেন বার্লিন শহরটাকে ভালোভাবে চেনে, তাই সে আমাদেরকে এই শহর ঘুরতে সাহায্য করবে। এখন স্টিফেন বেটি ও রয়কে একটা পুরনো বিল্ডিংয়ে নিয়ে যায়। রয় এই বিল্ডিংটা দেখে খানিকটা ভয় পেয়ে যায়, যেন দেখে মনে হয় এই বিল্ডিংটা সে আগের থেকেই চেনে। এখন বিল্ডিং এর ভিতরে যেতেই স্টিফেন বেটিকে সবকিছু খুলে বলতে শুরু করে। সে বেটিকে জানায় রয় এখানে আগেও এসেছিল এবং এখানে তার সাথে একটা বিশেষ ঘটনা ঘটেছিল। বেটি কিছুই বুঝতে পারে না কি হচ্ছে, কিন্তু রয় ভালোভাবেই বুঝতে পারে স্টিফেন তার সম্বন্ধে সবকিছুই জেনে গেছে। তাই রয় তার অতীতের একটা ঘটনা শোনায়। সে জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 3 বছর পর সে এখানে একবার এসছিল, আর তখন সে ব্রিটিশ আর্মিতে কাজ করত। কিন্তু এখানে এসে তার এক রাশিয়ান বন্ধু হয়ে গিয়েছিল, যার নাম হ্যান্স, আর তার কাছে খবর ছিল এই বিল্ডিংয়ে একজন ইহুদি সৈন্য লুকিয়ে রয়েছে। তাই সে এবং তার রাশিয়ান বন্ধু হ্যান্স এই বিল্ডিংয়ে হামলা করেছিল, কিন্তু সেই ইহুদি তাদের ওপর হামলা করেছিল, যার ফলে হ্যান্স সেখানেই মারা গিয়েছিল। এই সব কিছু শুনে স্টিফেন বলে মিথ্যে কথা, যে মারা গিয়েছিল সে ছিল একজন ব্রিটিশ সৈন্য যার নাম রয়, আর যে বেঁচে গিয়েছিল সে হলো একজন রাশিয়ান সৈন্য, আর সেটা হলে তুমি। এখন রয় তার সব সত্যি বলে দেয়। সে বলে সেদিন যার মৃত্যু হয়েছিল সে ছিল রয়, যে কিনা একজন ব্রিটিশ সৈন্য, আর আমি ছিলাম হ্যান্স, যে কিনা একজন রাশিয়ান সৈন্য। কিন্তু এই ঘটনার পর আমি আমার নাম পরিবর্তন করে রয় রেখেছিলাম এবং রাশিয়ান থেকে ব্রিটিশ হয়েছিলাম, আর আমার ইংরেজি খুব ভালো ছিল, তাই কেউ আমার এই মিথ্যে ধরতে পারেনি। স্টিফেন এই সব কিছু প্রমাণ করে বেটিকে একটা জিনিসই বোঝাতে চায়, যে এই মানুষটা বিশ্বাসের যোগ্য নয়। কিন্তু বেটি তার কথায় একদম গুরুত্ব দেয় না, বরং সে তাকে এখান থেকে যেতে বলে। রয়ও এই সব কিছুর পর মন খারাপ করে বসে থাকে, কিন্তু বেটি রয়ের মন ভালো করার জন্য সে ডিসিশন নিয়ে নেয় তার এবং রয়ের টাকা একটি জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করবে, যেমনটা ভিনসেন্ট বলেছিল। এরপর এরা দুজন আবারও বাড়িতে ফিরে আসে এবং প্রথমেই তারা ভিনসেন্টের সাথে একটা মিটিং করে। ভিনসেন্ট সবার প্রথমে তাদেরকে একটা ডকুমেন্টে সই করায় এবং তারপর সে তাদেরকে সেই ডিভাইসটাও দেয় যেটা দিয়ে টাকা ট্রান্সফার করা যায়। সবার প্রথমে রয় তার সব টাকা জয়েন্ট অ্যাকাউন্টে সেন্ড করে এবং পরে বেটিও সব টাকা জয়েন্ট অ্যাকাউন্টে সেন্ড করে। এই সব কিছুর পর ভিনসেন্ট তাদেরকে একটা পাসওয়ার্ড বানাতে বলে, যেটা করে তারা দুজনেই এই জয়েন্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে। বেটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিলি রাখে। এই সব কিছুর পর রয় এবং বেটি বেশ খুশি হয়ে যায়, কিন্তু রয় একটু বেশি খুশি থাকে। কিছুক্ষণ পরই রয়ের ফোনে একটা কল আসে, যেটা কিনা ভিনসেন্টের হয়, কিন্তু রয় বেটিকে মিথ্যে বলে। সে বলে আমার ছেলের ফোন, আর সে আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমি দেখা করতে চাই না। তখন বেটি তাকে বোঝায় তার অবশ্যই তার ছেলের সাথে দেখা করা উচিত। আসলে রয় এই কথাটাই শুনতে চাইছিল, কারণ এখন সে যে করেই হোক বেটির থেকে দূরে যেতে চায়। রয় তার ব্যাগপত্র গুছিয়ে ফেলে এবং সেই ইলেকট্রনিক ডিভাইসটাও নিয়ে নেয়, যেটার সাহায্যে জয়েন্ট অ্যাকাউন্টের সব টাকা যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে। বেটি রয়কে একটা জলের বোতলও নিতে বলে। রয় বেটির কথা মতো জলের বোতল নিতে রান্নাঘরে চলে যায়। এরপরে সিনে দেখানো হয় রয় ও বেটি রেলওয়ে স্টেশনে বসে রয়েছে এবং ট্রেন আসতেই রয় ট্রেনে উঠে পড়ে। বেটিও হাত নাড়িয়ে তাকে সি অফ করে। এখন রাত হলে রয় হোটেলে বসে আনন্দের সাথে ড্রিঙ্ক করে। আগেই বলেছিলাম রয় মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করে, আর এবারও ঠিক তেমনটাই করে। সে বেটিকে প্রথমত বোকা বানিয়ে সব টাকা ইনভেস্ট করিয়েছে, আর এখন সেই টাকার চাবিকাঠি অর্থাৎ সেই ইলেকট্রনিক ডিভাইস সেটাও তার কাছে রয়েছে, যেটা দিয়ে এই সব টাকা যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবে। রয় এখন আনন্দের সাথে তার ব্যাগটা খোলে, কিন্তু সে দেখে সেখানে সেই ইলেকট্রনিক ডিভাইসটা নেই। রয় এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারে না। সে ভালোভাবে খোঁজে, কিন্তু সত্যিই সেটা তার ব্যাগে থাকে না। রয় পাগলের মতো করতে শুরু করে। সে সঙ্গে সঙ্গে ব্যাংকে কল করে এবং তার এই সমস্যার কথা জানায়, কিন্তু ব্যাংকের কাস্টমার কেয়ার জানিয়ে দেয় ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া এই টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। ব্যাংক থেকে আরও জানায় নতুন ডিভাইস চাইলেই পাঠানো যাবে, কিন্তু সেটা আপনার কাছে পৌঁছাতে 3-4 দিন সময় লাগবে। রয় বুঝতে পারে এভাবে কোনো কাজ হবে না, তাই সে প্ল্যান করে ফেলে সে আবারও বেটির বাড়িতেই যাবে, কিন্তু এবার সে লুকিয়ে লুকিয়ে যাবে এবং সেই ডিভাইসটা চুরি করে নিয়ে চলে আসবে। রয় তার প্ল্যান মতোই কাজ করে। সে এক রাতে বেটির বাড়িতে চুপি চুপি প্রবেশ করে। রয় লক্ষ্য করে বাড়ির ভিতরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে,
যেন দেখে মনে হয় সবকিছুই বদলে গেছে। কিছুক্ষণ পরে রয় লক্ষ্য করে অন্ধকারের মধ্যে চেয়ারে কেউ বসে রয়েছে। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে এটা হলো বেটি, আর তার হাতে সেই ইলেকট্রনিক্স ডিভাইসটা রয়েছে। রয় আবারও তাকে মিথ্যে বলে। সে বলে তার ফ্লাইট মিস হয়ে গেছে, যার ফলে সে আবার ফিরে এসছে। এটা বলতেই বেটি তার ইলেকট্রনিক্স ডিভাইসের একটা বোতাম প্রেস করে। রয় বলে তুমি এটা কি করছো? তখন বেটি বলে তুমি যতবার মিথ্যে কথা বলবে ততবারই আমি এই বোতাম প্রেস করব এবং তোমার অ্যাকাউন্ট থেকে 50,000 পাউন্ড আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। রয় প্রথমে বেটির কথা বিশ্বাস করে না, তাই সে বেশ কয়েকবার মিথ্যে কথা বলে ফেলে। কিন্তু এমনটা করার ফলে বেটি প্রতিবারই বোতাম প্রেস করে এবং প্রতিবারই 50,000 পাউন্ড ট্রান্সফার হয়। একটা সময় রয় নিজের হার স্বীকার করে নেয় এবং সব সত্যি বলে দেয়। সে জানায় তার কোনো ছেলে নেই, সে তাকে মিথ্যে বলেছিল। কিন্তু রয় একটা জিনিস বুঝতে পারে না, বেটির হাতে তার সব সম্পত্তির চাবিকাঠি রয়েছে, আর সেটা নিয়ে সে চলেও তো যেতে পারত। সে এখনো এখানে কি করছে, আসলে সে কি চায়? তখন বেটি রয়কে পুরো ঘরটা ভালোভাবে দেখতে বলে, বিশেষ করে লিলি ফুলের ছবিটা। রয় লিলি ফুলের ছবিটা বেশ কিছুক্ষণ দেখার পর তার অতীতের কথা মনে পড়তে শুরু করে। আজ থেকে 64 বছর আগে রয় যখন কৈশোর বয়সে ছিল তখন সে টিউশন পড়াতো, আর তখন তার নাম ছিল হ্যান্স। একদিন এক বড় লোকের মেয়েকে ইংরেজি পড়ানোর জন্য হ্যান্সের ডাক আসে, আর সেই মেয়েটির নাম ছিল লিলি। লিলির অনেকগুলো বোন ছিল, কিন্তু তাদের মধ্যে লিলিই ছিল ইংরেজিতে কাঁচা। কিন্তু হ্যান্স ইংরেজি খুব ভালো জানতো, তাই সে লিলিকে খুব সুন্দরভাবে ইংরেজি পড়াতে শুরু করে। আর এভাবেই পড়াতে পড়াতে লিলি হ্যান্সকে ভালোবেসে ফেলে। এক শুক্রবার হ্যান্স লিলিকে পড়াতে আসে, কিন্তু লিলির মা হ্যান্সকে নিচে অপেক্ষা করতে বলে। হ্যান্সও কথা মতো অপেক্ষা করে, কিন্তু একটা সময় সে কিছু গান বাজনার শব্দ শুনতে পায়। হ্যান্স দরজা ফাঁকা করে উকি মারলে দেখতে পায় লিলির বাকি বোনেরা ডান্স প্র্যাকটিস করছে। কিন্তু সেই মেয়েগুলোর মধ্যে একজন হ্যান্সকে দেখে ফেলে এবং সে হ্যান্সকে ডান্স করার জন্য জোর করে। হ্যান্স তার কথা মতো ডান্স তো করে, কিন্তু সে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে, যার ফলে লিলির বোনেরা তাকে অপমান করে ঘর থেকে বের করে দেয়। এই সব ঘটনা লিলি কিছু জানতো না, কিন্তু হ্যান্সের মনে এই অপমানের রাগ থেকে যায়। তাই সে যখন লিলিকে ইংরেজি পড়াতে যায় তখন হ্যান্স লিলিকে রেপ করে। লিলি হ্যান্সকে ভালোবাসতো, তাই সে এই ঘটনা কাউকেই জানায়নি। কিন্তু লিলির বোনেরা হ্যান্সের খারাপ আচরণের কথা তার বাবা মাকে জানিয়ে দেয়, যার ফলে লিলির বাবা হ্যান্সকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। হ্যান্সও এই অপমানের বদলা নিয়ে নেয়। সে লিলির পরিবারকে বদনাম করে দেয়। সে জার্মানদের মিথ্যে বলে। সে জানায় লিলির পরিবার ব্রিটিশদের সাথে মিলেমিশে কাজ করছে, যার ফলে জার্মানরা লিলির বাবা মাকে ফাঁসি দিয়ে দেয়। এই সব কিছু ভাবার পর রয় বুঝতে পারে বেটিই হলো সেই লিলি। এখন বেটি বলে এই সব কিছুর জন্য আমাদের পুরো পরিবারটা নষ্ট হয়ে গেছিল, এমনকি আমাদের বড় বাড়িটাও সরকার কেড়ে নিয়েছিল। কিন্তু আজ আমি তোমার সব কিছু কেড়ে নেব। এই বলে লিলি একটা টেপ রেকর্ড বের করে, যার মধ্যে এই সব কিছু রেকর্ড হয়েছে। রয় বলে সবকিছুই বুঝলাম, কিন্তু কিভাবে প্রমাণ করবে আমি সেই হ্যান্স ছিলাম? তখন বেটি জানায় তার এই প্ল্যানে প্রথম থেকেই তার গ্র্যান্ডসন স্টিফেন হেল্প করে আসছে। স্টিফেন একজন ভালো রিসার্চার, আর সে যে কোনো জিনিসই খুব সহজে রিসার্চ করে বের করতে পারে। আর তার সাহায্যেই আমি আমাদের পুরনো বাড়িতে গিয়েছিলাম, যেটা কিনা বার্লিনে অবস্থিত। আর সেখানে গিয়ে আমি বেশ অবাক হয়েছিলাম, কারণ সেই বাড়িটা একটা লাইব্রেরিতে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু আমি সেখানে গিয়ে আমার পুরনো লকেটটা খুঁজে পেয়েছিলাম, যার মধ্যে হ্যান্সের মাথার চুল ছিল। আর বর্তমানেও তোমার মাথার চুল আমার কাছে রয়েছে, যেটা পরীক্ষা করলেই পুলিশ বুঝতে পারবে যে রয় হলো সেই হ্যান্স। বেটি আরো বলে তুমি যাকে বন্ধু মনে করেছো, যার নাম ভিনসেন্ট, সে আমার দলেরই লোক, কারণ স্টিফেন আগেই তাকে পুলিশের ভয় দেখিয়ে আমাদের দলে নিয়ে এসছিল। এই সব কিছু বলার পর বেটি রয়কে আরো একটা চমক দেয়। সে জানায় স্টিফেন তার গ্র্যান্ডসন নয়, বরং তার গ্র্যান্ডসন সেই ব্যক্তি যে কিনা তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল। আর স্টিফেন তার গ্র্যান্ডসনের বন্ধু, আর এই দুজনেই আমায় অনেক হেল্প করেছে। এই সব কিছু বলার পর বেটি ইলেকট্রনিক্স ডিভাইসটা রয়কে দিয়ে চলে যায়। রয় দেখে তার অ্যাকাউন্টে শুধুমাত্র 1 লাখ পাউন্ড রয়েছে, যেটা দেখে রয় হিংস্র কুকুরের মতো হয়ে যায় এবং বেটির ওপর হামলা করে দেয়। কিন্তু ততক্ষণে বাইরে দুজন লোক চলে আসে, যাদের মধ্যে একজন সেই ইনভেস্টরের বন্ধু হয় যাকে রয় ঠকিয়েছিল, আর অন্যজন সেই রাশিয়ান ইনভেস্টর যে আসলে একজন মিট শপের মালিক। বেটি যাবার আগে এই দুজনকে জানিয়ে দেয়
তার ইলেকট্রনিক্স ডিভাইসে তত টাকাই আছে যত টাকা তোমরা তার কাছে পাবে। আর এটা বলে বেটি চলে যায় এবং এই দুজন রয়কে খুব মারধর করে, যার ফলে রয় প্যারালাইজড হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়। একদিন ভিনসেন্ট রয়ের সাথে দেখা করতে আসে। রয় ভিনসেন্টকে দেখে খুব রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। সবশেষে দেখানো হয় বেটি তার গ্র্যান্ডসনের সাথে একটা অন্য পরিবেশে এক নতুন জীবন শুরু করেছে। আর এভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা আমাদের একটা জিনিস বুঝিয়ে দেয়, মানুষ যদি খারাপ কাজ করে বা কাউকে ঠকায়, তবে সে যতই চালাক হোক তাকে একটা সময় ঠকতেই হবে এবং খারাপ অনুভূতি অনুভব করতেই হবে। এই ছিল আজকের মুভি দ্য গুড লায়ার। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।